নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে ছাত্রদের স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা আসবো সেটি হলো ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। এটি মূলত দ্বাদশ শ্রেণী। আমরা এর আগে দেখেছি যে সমজাতীয় তড়িৎ পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ প্লাস প্লাসকে বিকর্ষণ করে এবং মাইনাস মাইনাসকে বিকর্ষণ করে, আর বিষমজাতীয় তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে। তো আমরা এখানে দেখব এখন যে এই সমজাতীয় তড়িৎ পরস্পরকে যে বিকর্ষণ করছে বা বিষমজাতীয় তড়িৎ পরস্পরকে যে আকর্ষণ করছে, এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত। এটা জানার জন্য আমাদের যেটা জানতে হবে সেটি হলো কুলম্বের সূত্র জানতে হবে। চার্লস অগাস্টিন দা কুলম্ব, তিনি কুলম্বের সূত্র দিয়েছিলেন আমাদের। কী দিয়েছিলেন না, এই সূত্রটা খুব ক্ষুদ্র দূরত্বের জন্য প্রযোজ্য নয় এবং এই সূত্রটা বিন্দু আধানের জন্য প্রযোজ্য। কী বলছেন না, দুটি বিন্দু আধান আছে, ধরা যাক দুটি বিন্দু আধান আছে, একজনের আধান Q1 আর একজনের আধান Q। আর এই আধান দুটো, এই যে বিন্দু আধান দুটো রয়েছে, এই আধান দ্বয়ের মাঝের দূরত্ব মনে করা যায় আর। তাহলে কুলম্ব কি বলছেন না, তিনি বলছেন যে এই আধান দ্বয়ের মাঝের যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেই আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সাথে সমানুপাতিক, অর্থাৎ এর সমানুপাতিক Q1 Q2, এবং এই আকর্ষণ বা বিকর্ষণ বল উহাদের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এর সমানুপাতিক 1/r²। তাহলে এই দুটোকে যদি একত্রিত করি যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী, তাহলে আমরা পাবো এর সমানুপাতিক Q1 Q2/r², যেখানে r হলো এই বিন্দু আধান দ্বয়ের মাঝের দূরত্ব। সমানুপাতিককে সমান করতে গেলে ধ্রুবক আনতে হয়। এক্ষেত্রে যে ধ্রুবকটা আনা হলো এর সমান k ড্যাশ Q1 Q2/r²। এই k ড্যাশটা সাধারণত কুলম্ব ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক নামে পরিচিত। এখন এই k ড্যাশটার বিভিন্ন রূপ পাওয়া যায়, যেমন আমরা দেখি CGS পদ্ধতিতে। CGS পদ্ধতিতে এই k ড্যাশ মানে হচ্ছে 1/k, যেখানে এই কেটাকে বলা হয় মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মিডিয়াম। এখন কে ড্যাশ যদি 1/k হয়, তাহলে সিজিএস পদ্ধতির সূত্র দাঁড়াচ্ছে এর সমান Q1 Q2/kr²। এটা হলো সিজিএস পদ্ধতির সূত্র দাঁড়ানো। এবং এই কে এর মানটা বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে এই কে এর মানটা বিভিন্ন, অর্থাৎ কুলম্বের এই যে সূত্রটা, এটা কিন্তু মাধ্যমের ওপর নির্ভর করছে, ঠিক আছে। এবং এই যে কে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই কে এর মানটা হয় 1। তাহলে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম যদি হয়, তাহলে কে এর মানটা যদি 1 হয়, সেক্ষেত্রে সূত্র দাঁড়িয়ে যাবে F সমান Q1 Q2/r²। এটা হলো বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে। অন্যান্য বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে কে এর মানটা বিভিন্ন, যেমন অভ্রের ক্ষেত্রে 5.4, যেমন জলের ক্ষেত্রে কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হলো 80 বা 80। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে এই পরাবৈদ্যুতিক ধ্রুবক বা কে এর মানটা বিভিন্ন। আমরা এবারে এসআই পদ্ধতির এই সূত্রটা রূপটা দেখার চেষ্টা করি। এসআই পদ্ধতিতে এই কে ড্যাশ মানে হচ্ছে 1/4πε, ঠিক আছে, যেখানে এই এপসাইলনটাকে বলা হয় মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে সূত্রটা কি দাঁড়াবে না, তাহলে সূত্র দাঁড়াবে F সমান 1/4πε, কে ড্যাশের জায়গায় মানটা বই বসাই Q1 Q2/r²। হচ্ছে যে এই যে এপসাইলন, এই এপসাইলন মানে হচ্ছে k ইন্টু ε0। এই এপসাইলনটাকে বলা হয় মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। কেটা তো আমি আগেই বলেছি মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতাও বলা হয়ে থাকে। আর ε0 হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। যে ε0 মান, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ε0 মান 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। এটা হলো ε0 মান। এখন তাই যদি হয়, তাহলে এখানটা যদি বসানো যায়, তাহলে যেটা দাঁড়াবে যে 1/4πε0 ইন্টু k Q1 Q2/r², বা আমরা লিখতে পারবো 1/4πε0 Q1 Q2/kr²। ওকে, আচ্ছা, এই 1/4πε0 এদের যদি সবার মানটা বসে দিই, মানে 4π মানে 22/7, ε0 মান তো জানি, এদের মান হচ্ছে 9 × 10⁻⁻⁴।
9, এই 1/4πε0 মান। আর কে এর মান তো বায়ু মাধ্যম বা অন্যান্য মাধ্যমে ক্ষেত্রে 1 হয় জানি আমরা। তাহলে এই সূত্রটাকে আমরা এভাবেও লিখতে পারি 9 × 10⁹ ইন্টু Q1 Q2 বাই kr², এইভাবে লিখতে পারি। বায়ু মাধ্যম হলে কে এর জায়গাটা 1 হয়ে যাবে। তাহলে এই হলো কুলম্বের সূত্রের যে রূপ, সেই বিভিন্ন রূপের কথা আমরা দেখেছি। আচ্ছা, সিজিএস এর রূপ বা এসআই রূপ পেয়েছি আমরা। এবারে আমরা এই মাধ্যমের যে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা কে এর কথা বলতে চাইছি, তার কথা একটু বলে নিই। অ্যাকচুয়ালি তাহলে কে ইজিক্যাল টু কি দাঁড়ানো না, কে সমান হচ্ছে এপসাইলন বাই এপসাইলন0 দাঁড়াচ্ছে। অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক আমরা কাকে বলবো? কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা আর শূন্য মাধ্যমের যে তড়িৎভেদ্যতা এর যে অনুপাত তাকে বলবো আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। যেমন যদি বলে যে অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক, অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.4, তাহলে এসআই পদ্ধতিতে অভ্রের তড়িৎ ভেদ্যতা কত হবে না? তড়িৎ ভেদ্যতা এপসাইলন বা অভ্র মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এপসাইলন সমান কি কে ইন্টু এপসাইলন0। তার মানে 5.4 ইন্টু এপসাইলন0 মানটা কত না 8.854 ইন্টু 10⁻⁻12 এত কুলম্ব স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। এটা গুণ করলেই অভ্র মাধ্যমের ক্ষেত্রে যে তড়িৎ ভেদ্যতার মান তা আমরা পেয়ে যাব। এরপরে আরো একটা কথায় চলে আসি আমরা, যে এই যে কুলম্বের সূত্র পেয়েছি, যে সিজিএস এর বা এখান থেকে আরেকটা কথা পরিষ্কার আমরা দেখতে পেলাম যে সিজিএস এর সূত্রের সঙ্গে এসআই এর সূত্রের মূল যে পার্থক্য সেটা কি না, সেটা শুধুমাত্র সিজিএস এর সূত্র থেকে এসআই এর সূত্র আসতে গেলে একটা 1/4πε0 দিয়ে গুণ করতে হবে, যার মান 9 × 10⁹। ঠিক আছে? আচ্ছা, আমরা যে এই যে কুলম্বের সূত্র, এই কুলম্বের সূত্রের যে ভেক্টর রূপের কথা আনতে যাই এবং ভেক্টর রূপ যদি বলতে যাই, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ এফ সমান, আমি এসআই পদ্ধতি যদি করি 1/4πε0 Q1 Q2 বাই kr², এটা হলো সাধারণ রূপ। ভেক্টর রূপ করতে গেলে এর সঙ্গে একটা আর ক্যাপ আমি দিয়ে দিই। আর ক্যাপটা বোঝাচ্ছে এর দিক বা অভিমুখ বোঝাচ্ছে ওর দৈর্ঘ্য বরাবর, বা এটাকে অনেক সময় এমনও লেখা যায় 1/4πε0 Q1 Q2 বাই kr³ লেখা হলো, এটাকে আর ভেক্টর করে দেওয়া হলো, কারণ উভয় পক্ষে আর দিয়ে গুণ করা হয়েছে। আর এটা যদি সিজিএস এর রূপ জানতে যাওয়া যায়, তাহলে সিজিএস এর রূপ পেতে গেলে শুধুমাত্র এই 1/4πε0টাকে বাদ দিলেই সিজিএস রূপ চলে আসবে। এরপরে আমরা এই যে আলোচনা হলো, এরপর আমরা চলে আসবো একক আধানের সংখ্যায়। সিজিএস পদ্ধতির সূত্রটা আমরা কি পেয়েছি না, সিজিএস পদ্ধতির সূত্র পেয়েছি F সমান Q1 Q2 বাই kr। তাহলে এখান থেকে একক আধানের সংখ্যা কি করে পাবো আমরা দেখে নিই না, k যখন 1, Q1 সমান Q2 যদি Q হয়, আর R যদি 1 সেমি হয়, F যদি 1 ডাইন হয়, তখন আসবে সমস্ত মান বসিয়ে দিলে তখন Q² 1 আসবে, অর্থাৎ কিউটা আসবে ±1। এই আধানটা 1 ESU বা 1 স্ট্যাট কুলম্ব বলা হয়। তাহলে কি বলে বলবো না, দুটি সমপরিমাণ আধান বায়ু মাধ্যমে পরস্পর 1 সেমি দূরত্ব থেকে যদি 1 ডাইন বল দ্বারা বিকর্ষিত হয়, তাহলে প্রত্যেকটির আধানকে একক আধান বা 1 ESU আধান বা 1 স্ট্যাট কুলম্ব আমরা বলবো। এসআই পদ্ধতির একক আধানের সংখ্যা আমরা কিভাবে পাবো না, F সমান 9 × 10⁹ Q1 Q2 বাই kr²। এখান থেকে আমরা পাবো কি করে না, k এর মানটা 1 করব, Q1 Q2 টা k এর মানটা Q1 Q2 সমান Q, r সমান 1 মিটার, F টা হবে 9 × 10⁹ এত নিউটন। তাহলে Q² 1 হবে, অথবা Qটা আসবে ±1 কুলম্ব। আর আমরা কিভাবে বলবো না, বায়ু মাধ্যমে দুটি সমপরিমাণ আধান পরস্পর যদি 1 মিটার দূরত্বে থেকে 9 × 10⁹ এত নিউটন বল দ্বারা বিকর্ষিত হয়, তখন প্রত্যেকটি আধানকে একক আধান বা এসআই পদ্ধতির একক আধান বা 1 কুলম্ব বলবো। এই হলো একক আধানের সংজ্ঞা। দুই ক্ষেত্রে আমরা এটা জানি, আগের ভিডিওতে বলা হয়েছে 1 কুলম্ব সমান
3 × 10⁹ এত এসইউ বা স্ট্যাট কুলম্ব। আচ্ছা, এবারে আমরা মূলত যে জায়গায় চলে আসবো সেটি হলো তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ ক্ষেত্র কি না, কোনো একটি আধান যদি রাখা যায়, কোনো একটা আধান, বলা যায় এখানে একটা আধান রাখা হবে, ঠিক আছে, এই আধানের প্রভাব যতটা অঞ্চল জুড়ে অনুভব করা যাবে সেই অঞ্চলটাকেই বা সেই এলাকাটাকেই আমরা বলবো তার তড়িৎ ক্ষেত্র। ধরা যাক এখানে একটা কিউ পরিমাণ আধান রাখা হয়েছে, ঠিক আছে, তাহলে এই আধানটার জন্যে যদি আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রভাব এই গোটা বোর্ডের এই অঞ্চলটা দেখতে পাওয়া যায় আকর্ষণ বা বিকর্ষণ, তাহলে এই বোর্ডের অঞ্চলটাকে আমরা বলবো এই আধানটার তড়িৎ ক্ষেত্র হলো। এমনি মানে তাত্ত্বিকভাবে যে কোনো ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের পরিমাণ অসীম দূর পর্যন্ত বিস্তৃত থাকে। এখন বাস্তবে দেখা যায় কি, এর তড়িৎ ক্ষেত্র একটা নির্দিষ্ট অঞ্চলের পর এর আর তেমন কোনো আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রভাব থাকে না, ঠিক আছে। বাস্তবে এর তড়িৎ ক্ষেত্র একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকলেও তাত্ত্বিকভাবে কিন্তু এর তড়িৎ ক্ষেত্রটা অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত। এবার আসি আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান। সেটা কি বলছে না, এই কোনো আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা একক ধনাত্মক আধান আনা যায়, তাহলে একক ধনাত্মক আধান এনেছি, তাহলে সেই একক ধনাত্মক আধানটা যে পরিমাণ বল দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হবে, কারণ এটা যদি দুটো, এটা একটা মাইনাস একটা প্লাস হলে তাহলে আকর্ষিত হবে, আর দুটোই প্লাস হলে বিকর্ষিত হবে, তাহলে যে পরিমাণ বল দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হবে তাহাকেই আমরা বলবো তড়িৎ প্রাবল্য বা তড়িতের তীব্রতা বলবো আমরা। ধরা যাক এই আধান থেকে এর দূরত্ব হচ্ছে আর, তাহলে এদের মধ্যে কি পরিমাণ আকর্ষণ বল ক্রিয়া করবে সেটাই হলো, যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে সেটাই হলো তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্যকে আমি যদি দিয়ে প্রকাশ করি তাহলে সিজিএস পদ্ধতিতে হবে কিউ ইন্টু 1/kr²। তাহলে সিজিএস পদ্ধতিতে সূত্র হবে প্রাবল্যের সূত্রটা Q/kr², এসআই পদ্ধতিতে তাহলে একই রকমভাবে সূত্রটা হবে 1/4πε0 Q/kr²। একই কথা আমি আর দ্বিতীয়বার উল্লেখ না করে তবু আবার বলে নিই যে সিজিএস থেকে এসআই আসতে গেলে আমরা দেখতে পাচ্ছি পার্থক্য শুধু একটা 1/4πε0, যেটা আমরা কুলম্বের সূত্রের ক্ষেত্রে দেখেছি, এখানেও তাই, কিন্তু পার্থক্য আর কিছু নেই আবার। আচ্ছা, এবার আমরা আসি এই যে প্রাবল্য, এই প্রাবল্যের দিক, এই যে প্রাবল্যের কথা বলি, প্রাবল্যের দিক কিভাবে নির্বাচন করতে হবে না, প্রাবল্যের দিক এই একক ধনাত্মক আধানটা যদি আকর্ষিত হতো তাহলে এদিকে যেত, বা এই একক ধনাত্মক আধানটা যদি বিকর্ষিত হতো তাহলে এদিকে যেত। এই একক ধনাত্মক আধানটা আকর্ষিত হয়ে বা বিকর্ষিত হয়ে যেদিকে যাবে তড়িৎ প্রাবল্যের দিক কিন্তু সেই দিকে হবে। তাহলে এইভাবে আমরা তড়িৎ প্রাবল্যের দিকও নির্বাচন করে নিতে পারবো। আচ্ছা, এরপরে এই তড়িৎ প্রাবল্যের দিক বা এই অংশের পরে আমরা যেখানটা নিয়ে একটু আলোচনায় চলে আসি, বা এই তড়িৎ প্রাবল্যের সূত্র অনুযায়ী আমরা তাহলে বলতে পারবো যেহেতু একক আধানের বল এটা, তাহলে তড়িৎ বল F সমান Q × E বলতে পারবো। আধানটা একক হলে তখন প্রাবল্যটা বলের সঙ্গে সমান হবে, বা তড়িৎ প্রাবল্য E সমান F/Q সেটাও বলতে পারবো, এবং এখান থেকে আমরা তড়িৎ প্রাবল্যের একক নির্ণয় করতে পারবো। সিজিএস পদ্ধতিতে তড়িৎ প্রাবল্যের একক হবে ডাইন/এসইউ, সিজিএস পদ্ধতির একক হলো। এসআই পদ্ধতিতে তড়িৎ প্রাবল্যের একক হবে কি না, এসআই পদ্ধতি নিউটন/কুলম্ব তড়িৎ প্রাবল্যের একক। তড়িৎ প্রাবল্যের আমরা মাত্রা বের করতে পারবো, মাত্রা বলের মাত্রা কি mLt-2, বলের মাত্রা Q সমান তো IT আমরা জানি, অর্থাৎ সেখান থেকে আমরা তড়িৎ প্রাবল্যের মাত্রা বের করতে পারবো mL/-3 I/-1। এইভাবে তড়িৎ প্রাবল্যের মাত্রা বের করতে পারবো, এককগুলো বের করে নিতে পেরেছি। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে তড়িৎ বলরেখা, ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। তড়িৎ বলরেখা নিয়ে একটু আলোচনা করি। এখন তড়িৎ বলরেখা ব্যাপারটা কি না, আসলে বলে রাখি বলরেখা বলে বাস্তবে কোনো রেখা নেই, সেটা আসছি পরে। তো কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে, কোনো একটা তড়িৎ ক্ষেত্র, ধরা যাক এখানে একটা আধান আছে, কিউ আধান আছে, এর জন্যই গোটা অঞ্চলটা একটা তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা একক ধনাত্মক আধানকে রাখা যায় তাহলে ওই একক ধনাত্মক আধানটা যে পথ বরাবর গমন করবে, মানে যে পথ বরাবর যাবে সেই পথটাকেই আমরা বলবো তড়িৎ বলরেখা। এবং আরও মনে রাখতে হবে এই পথের
যে কোনো বিন্দুতে আমরা যদি স্পর্শক টানি সেই স্পর্শকটাই হবে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্যের দিক বা অভিমুখ বোঝাবে। ধরা যাক এখানে একটা প্লাস কিউ আধান আছে, এখানে একটা মাইনাস কিউ আধান আছে, তাহলে একটা একক ধনাত্মক আধানকে আমি এখানে রাখলাম, তাহলে একক ধনাত্মক আধানটা কি প্লাস কিউ দ্বারা বিকর্ষিত হবে, মাইনাস কিউ দ্বারা আকর্ষিত হবে। তাহলে এই একক ধনাত্মক আধানটা ধরা যাক এই পথ বরাবর এখান থেকে এখানে, তাহলে একক ধনাত্মক আধানটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে পথ বরাবর গমন করলো এই পথটার নামই হলো তড়িৎ বলরেখা। আচ্ছা, এই বলরেখার অনেকগুলো ধর্ম আছে, অর্থাৎ বলরেখাটা এদিক থেকে এদিকে গেল, বলরেখার অনেকগুলো ধর্ম আছে। কি কি না, এই বলরেখাগুলো ধনাত্মক আধান থেকে শুরু হবে এবং ঋণাত্মক আধানে গিয়ে শেষ হবে। কিন্তু কোথাও যদি শুধু ধনাত্মক আধান থাকে, ধরা যাক এখানে শুধু একটা ধনাত্মক আধান আছে, কোনো ঋণাত্মক আধান নেই, সেক্ষেত্রে বলরেখাগুলো কিন্তু ধনাত্মক আধান থেকে সবসময় বাইরের দিকে যাবে। আর যদি কোথাও কোনো জায়গায় শুধু ঋণাত্মক আধান থাকে, ধনাত্মক আধান যদি না থাকে, তাহলে বলরেখাগুলো এই আধানের অভিমুখী হবে, এই রকম হবে। শুধু ঋণাত্মক আধান থাকলে বলরেখাগুলো এইরকম। আচ্ছা, বলরেখা তড়িৎগ্রস্ত বস্তুর থেকে যখন বেরোচ্ছে তখন সেখান থেকে বলরেখাগুলো লম্বভাবে নির্গত হবে এবং যেখানে প্রবেশ করবে সেখানে লম্বভাবেই প্রবেশ করবে। আরো বলে রাখি, দুটি তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে ছেদ করতে পারবে না। ঠিক আছে, কেন পারবে না? না, যদি দুটো বলরেখা পরস্পরকে ছেদ করে, আমি ধরলাম ছেদ করলে একটা ছেদ বিন্দু পাবো, এই ছেদ বিন্দুতে দুটি বলরেখার জন্য দুটি পৃথক পৃথক স্পর্শক অঙ্কন করতে পারবো। বলরেখাতে এই যে স্পর্শকগুলো অঙ্কন করলাম, একটু আগেই বলেছি এই স্পর্শকগুলো কি নির্দেশ করছে না, এই স্পর্শকগুলো তড়িৎ প্রাবল্যের অভিমুখ নির্দেশ করছে। কিন্তু একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের অভিমুখ দুটো, এটা হওয়া তো কখনোই বাস্তবে সম্ভব নয়। সেজন্যে বলরেখাগুলো পরস্পরকে, দুটি বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না। আর এই যে তড়িৎ বলরেখার কথা বলছি, এই তড়িৎ বলরেখা কিন্তু কখনো পদার্থের অভ্যন্তরে থাকে না, মানে তড়িৎগ্রস্ত বস্তুর অভ্যন্তরে কিন্তু তড়িৎ বলরেখা থাকে না, বলরেখাগুলো সর্বদা তার বাইরে পৃষ্ঠীয় অবস্থা বা বাইরে থেকে বেরোয়। সেজন্যে মানে তড়িৎ বলরেখাগুলো কিন্তু কখনোই বদ্ধ রেখা নয়। এছাড়া আরো বলা যায়, এই বলরেখাগুলো সর্বদা চেষ্টা করে কি নিজের যে দৈর্ঘ্যটা রয়েছে, এই দৈর্ঘ্যটা একটা টান করা সুতোর ন্যায় বলরেখাটা, এবং সে চেষ্টা করে তার দৈর্ঘ্যটাকে সংকুচিত করার চেষ্টা করে। কেন সংকুচিত করার চেষ্টা করে না, বলরেখার এক প্রান্তে আছে ধনাত্মক আধান, অপর প্রান্তে আছে ঋণাত্মক আধান। আমরা জানি ধনাত্মক ঋণাত্মক পরস্পর আকর্ষিত হবে, এবং এই ধনাত্মক ঋণাত্মক পরস্পর আকর্ষিত হলেই বলরেখাটা তাদের নিজে, মানে বলরেখাটা নিজের দৈর্ঘ্যটা যদি সংকুচিত করে, তবেই ধনাত্মক ঋণাত্মকটা পরস্পরের কাছাকাছি আসতে পারবে। আরো বলরেখার ধর্ম আছে, বলরেখাগুলো পাশাপাশি পরস্পরকে কিন্তু বিকর্ষণ করে। তাহলে এই হলো কয়েকটা বলরেখার কিছু ধর্ম আমরা এখানে বলেছি বা বলরেখার ধর্ম নিয়ে আলোচনা করেছি। বলরেখার ছবি আমি কটা দেখাচ্ছিল, আমি আরো কয়েকটা ছবি বলরেখা দেখিয়ে দিতে পারবো। এটা যদি প্লাস আধান হয়, এটা যদি মাইনাস আধান হয়, তাহলে বলরেখাগুলো এই ধরনের বলরেখা দেখতে পাওয়া যাবে। এই ধরনের বলরেখা হয় যদি একটা ধনাত্মক ঋণাত্মক থাকে, বা যদি দুটোই ধনাত্মক আধান হতো, দুটোই যদি ধনাত্মক, এটাও প্লাস এটাও প্লাস, দুটোই ধনাত্মক আধান হলে এই ধরনের বলরেখাগুলো হতো, তারা পরস্পরকে স্পর্শ করতো না। এই ধরনের বলরেখা দেখতে পাওয়া যেত। আবার দুটোই প্লাস, এখানে দুটো মাইনাস হলো, একই রকম হতো। আবার সুষম তড়িৎ ক্ষেত্র মানে যেখানে যে জায়গাটাতে তড়িৎ ক্ষেত্রের মান বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং দিক দুটোই সমান, তাকে আমরা সুষম তড়িৎ ক্ষেত্র বলি। তো এরকম সুষম তড়িৎ ক্ষেত্র দুটো পাতকে যদি রাখা যায়, দুটো পাত এদের মাঝের যে অঞ্চলটা,
এই মাঝের অঞ্চলটা হয় সুষম তড়িৎ ক্ষেত্রযুক্ত অঞ্চল। এটা হলো সুষম তড়িৎ ক্ষেত্রে, যদিও এর ধারগুলো বা কিনারাগুলো বা প্রান্তগুলো সেগুলো সুষম তড়িৎ ক্ষেত্র নয়, কিন্তু মাঝখানের অঞ্চলটা সুষম তড়িৎ ক্ষেত্র। এটাকে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্রের বড়রেখা বা সমবল ক্ষেত্রের বড়রেখা। এরপরে আমরা আর একটা কথা বলে নিই এখানে, এই যে বলরেখার কথা বলছি, বাস্তবে কিন্তু মানে কখনোই এটা ভাবার কোনো কারণ নেই যে একটা প্লাস আর একটা মাইনাস আছে মানে তাহলে এই প্লাস আর মাইনাসের মধ্যে বা দুটো প্লাসের মধ্যে এই ধরনের বোধহয় কোনো বাস্তবে রেখা আছে। মনে রাখতে হবে বলরেখা বলে কোনো বাস্তবের কোনো রেখা নেই। এটা মাইকেল ফ্যারাডের কল্পনাপ্রসূত, মানে তড়িৎ এবং চুম্বকের ক্ষেত্রেও আমরা দেখব বিভিন্ন যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলোকে সুন্দরভাবে বোঝার জন্যে, সুন্দরভাবে জানার জন্যে এই বলরেখার ধারণা মাইকেল ফ্যারাডে নিয়ে এসেছেন। আচ্ছা, এবং এখানে বলে রাখি আমরা যেটা আসবো এবারে কুলম্বের উপপাদ্যের কথায় আসবো। ধরা যাক একটা কুলম্বের উপপাদ্য, গোলাকার পরিবাহী আছে, এর ব্যাসার্ধ হচ্ছে আর ব্যাসার্ধের গোলকাকার পরিবাহী আছে। এটাকে কিউ পরিমাণ আধানে আহিত করা হলো, কিউ পরিমাণ তড়িৎ আহিত করা হলো। তাহলে তলমাত্রিক ঘনত্ব যদি সিগমা হয়, সিগমা সমান হবে কিউ বাই 4πr²। যেহেতু এটা গোলকের কথা বলেছি, তাহলে এখান থেকে আমরা পাবো তড়িতাধান এটা সমান কি সিগমা ইন্টু 4πr², এটা আমরা পাবো। এখন এই যে আধানে আহিত করা যে তলটা, এর খুব নিকটে একটি পি বিন্দু রয়েছে, একেবারে খুব নিকটে, যত নিকটে হওয়া সম্ভব এটি পি বিন্দু রয়েছে। এই বিন্দুতে যদি তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হয়, তাহলে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করবো। আমরা যদি এসআই পদ্ধতিতেই করি তাহলে আমরা বলবো 1/4πε0 কিউ বাই kr², এটা আমরা বলতে পারবো নিশ্চয়ই, যেটা আমরা প্রাবল্যের সূত্র থেকে পেয়েছি। আচ্ছা, তাহলে কিউর মানটা যদি বসাই তাহলে আসবে 1/4πε0 সিগমা ইন্টু 4πr² বাই kr²। তাহলে 4πটা কাটলো, r²টা কাটলো, তাহলে আসবো সিগমা বাই কে ইন্টু ε0। আর বোধহয় কিছু নেই, ঠিক আছে। অর্থাৎ যেটা দেখালো যে তড়িৎ প্রাবল্যটা ওর যে তলমাত্রিক ঘনত্ব, তলমাত্রিক ঘনত্বের 1/k ইন্টু ε0 গুণ হবে। এটাই কুলম্বের উপপাদ্য থেকে আমরা জানতে পারছি। এরপরে যেটা নিয়ে আমরা একটু আলোচনায় আসবো সেটা হলো তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোলের কথা আমরা আসবো। তড়িৎ দ্বিমেরুর কথা একটু আলোচনায় আসি আমরা। তড়িৎ দ্বিমেরু কি না, দুটি আধান, দুটি বিপরীত আধান মানে একটা মাইনাস আধান একটা প্লাস আধান। তাহলে দুটি বিপরীত আধান যখন খুব ক্ষুদ্র দূরত্বের মধ্যে, মানে তারা যদি এর মধ্যে এই যে দূরত্বটা এটা যদি খুব ক্ষুদ্র হয়, তখন এই সংস্থাটিকে আমরা বলবো তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। আমরা দেখবো HCl অণুর ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়, H+Cl- এর জন্য। H2O জলের ক্ষেত্রেও তড়িৎ দ্বিমেরু অনুভব দেখে রেখেছি আমরা, সেই তড়িৎ দ্বিমেরুর কথা আমরা বলছি, ইলেকট্রিক ডাইপোলের কথা বলছি। এই আধানদ্বয়ের যে -q+q এদের মাঝের দূরত্ব যদি 12 ধরি আমরা, তাহলে তড়িৎ দ্বিমেরুর একটা ভ্রামক আছে যেটাকে দ্বিমেরু ভ্রামক বলা হয়। এই দ্বিমেরু ভ্রামকটা কি হবে না, দ্বিমেরু ভ্রামকের পরিমাণটা হবে তড়িৎ আধান ইন্টু ওই আধানদ্বয়ের মাঝের দূরত্ব, অর্থাৎ 2q ইন্টু l, এটা হবে দ্বিমেরু ভ্রামক, তড়িৎ আধান ইন্টু আধানদ্বয়ের মাঝের দূরত্ব। আচ্ছা, এই যে তড়িৎ দ্বিমেরুর কথা বলছি, এই দ্বিমেরুর একটা অভিমুখ আছে, মনে রাখতে হবে তড়িৎ দ্বিমেরুর অভিমুখ সর্বদা ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে অভিমুখ হলো তড়িৎ দ্বিমেরু। আচ্ছা, এবং তড়িৎ দ্বিমেরুর যদি এককের কথা বলতে পারি তাহলে সিজিএস পদ্ধতিতে তড়িৎ দ্বিমেরুর একক হবে ESU সেমি, এসআই পদ্ধতিতে তড়িৎ দ্বিমেরুর একক হবে কি কুলম্ব মিটার। যদি মাত্রা বলতে চাই তাহলে মাত্রা, তড়িৎ দ্বিমেরুর মাত্রা Q সমান IT আর এটা L, তাহলে তড়িৎ দ্বিমেরুর মাত্রা হবে ITL। এইভাবে আমরা তড়িৎ দ্বিমেরু সম্পর্কে একটা ধারণা পেতে পারি। এবারে আমরা যে জায়গাটায় আসবো, যেটা নিয়ে আলোচনায় আসবো, সেটা হলো একটা তড়িৎ দ্বিমেরুর জন্য অক্ষের ওপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। ধরা যাক একটা তড়িৎ দ্বিমেরু রয়েছে, একটা
তড়িৎ দ্বিমেরু মানে এখানে মাইনাস কিউ আধান আছে, এটা প্লাস কিউ আধান আছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। মোট দূরত্ব 2l, মানে এখান থেকে এটা এল, তাহলে টোটাল দূরত্ব 2l। এটা ও বিন্দু ধরা যাক। এর অক্ষের ওপর একটা বিন্দু নেওয়া হলো, মনে করা যাক সেই কি ধরা যাবে, মনে করা যাক অক্ষের উপর একটা বিন্দু নেওয়া হলো, বিন্দুটা হলো এক্স, একটা বিন্দু অক্ষের উপর নেওয়া হলো। যে এক্স বিন্দুটা এই ও বিন্দু থেকে আর দূরত্বে অবস্থিত। এই এক্স বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে কি করে তড়িৎ প্রাবল্য নির্ণয় করা যাবে? না, প্রথমে বি বিন্দুতে যে আধানটা আছে, বি বিন্দুতে যে আধান আছে তার জন্য তড়িৎ প্রাবল্য কত বের করে যাক। তাহলে কার জন্য বের করছি আমি? বি বিন্দুর জন্য। তাহলে সেটা আমি E1 ধরলাম, E1 তাহলে সমান কত হবে? আমি সিজিএসই করছি, কারণ সিজিএস থেকে এসআই আসতে গেলে কিচ্ছু ব্যাপার নেই, শুধু আগে একটা 1/4πε বসিয়ে দেবো। তাহলে কত হবে না, Q/K ইন্টু দূরত্বটা হবে r-l এর হোল স্কোয়ার। কারণ এখান থেকে এই পর্যন্ত পুরো r, আর এখান থেকে এটা l, তাহলে বাকি দূরত্বটা নিশ্চয়ই হবে r-l এর হোল স্কোয়ার। এর তাহলে দিক কি হবে না, যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব সেই বিন্দুতে ভাববো একটা একক ধনাত্মক আধান আছে। তাহলে এই ধনাত্মক আধানটা এই ধনাত্মকটাকে বিকর্ষণ করবে, তাহলে তড়িৎ প্রাবল্য যে E1 তার দিকটা হলো এই। ওকে, আচ্ছা, এ বিন্দুর জন্য যে আধানটা আছে তার জন্য প্রাবল্য কি হবে না, তার জন্য আমি ধরলাম E2। তাহলে E2 কি হবে? Q/K ইন্টু তখন দূরত্বটা হয়ে যাবে r+l এর হোল স্কয়ার। কেন হলো না, এখান থেকে এই পর্যন্ত তো r, তাহলে এ বিন্দুর জন্য মানে এখান থেকে এই পর্যন্ত, তাহলে আর একটা a যোগ হচ্ছে, সেজন্য হলো কত? r+l এর হোল স্কয়ার। আচ্ছা, এর দিকটা কোনটা হবে না, মাইনাস আধানটা এইখানে যে একক ধনাত্মক আধান আছে এ কথা ভাবছি, তাকে কি করবে? আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ করছে মানে এই দিকে, অর্থাৎ E2 দিকটা হবে এই। এবং বুঝতেই পারছি E1 এর মানটা বেশি হবে, তাহলে একটা এদিকে একটা এদিকে। তাহলে কার্যকরী তড়িৎ ক্ষেত্র কত হবে না, দুটোকে বিয়োগ করতে হবে, একটা E1 - E2 করতে হবে। E1 - E2 মানে Q/K টাকে আমি যদি কমন নিয়ে নিই তাহলে আসবে 1/r-l এর হোল স্কোয়ার মাইনাস 1/r+l এর হোল স্কোয়ার। তার মানে Q/K টাকে কমন নিলে উপরটা আসছে r+l তার হোল স্কোয়ার, নিচেটা আসছে r-l তার হোল স্কোয়ার, বা নিচেটা আসছে r² - l² এর হোল স্কোয়ার। হচ্ছে উপরটা Q এলো, এটা এলো 4rl, বাই নিচে আসছে K ইন্টু r² - l² হোল স্কোয়ার। বা এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 ইন্টু 2ql ইন্টু r বাই K ইন্টু r² - l² হোল স্কোয়ার। 2ql কেন লেখা হলো না একটু আগেই জানি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক 2ql সমান কি p, তার মানে এটাকে লিখতে পারবো 2pr বাই K ইন্টু r² - l² এর হোল স্কোয়ার পেয়েছি আমরা। তাহলে এই হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান, এবং এর মানটা কোন দিকে, এর অভিমুখটা কোন দিকে হবে? এই দিক বরাবর, এবং তড়িৎ দ্বিমেরুর অভিমুখ কোন দিকে? এই দিক বরাবর, দুটোই। অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর অভিমুখ এবং এক্ষেত্রে তড়িৎ প্রাবল্যের অভিমুখটা একই, বা তাদের মধ্যবর্তী কোণটা হবে 0 ডিগ্রি। আচ্ছা, এখানে আরো একটা কথা বলে নিই, আর যদি এখানে বলে নেওয়ার ব্যাপার, যদি এটা এসআই পদ্ধতিতে করতে হয় তাহলে কি করতে হবে না, শুধু এর আগে একটা করে 1/4πε0 বসিয়ে দিতে হবে, এবং শেষে অবশ্যই সেই 1/4πε0 থাকতো, একই রকম, আলাদা কিচ্ছু নয়। এখানে আমরা একটা কথা বলে নিই যে যদি r ইজ ভেরি ভেরি গ্রেটার দেন l হয়, তাহলে এই দূরত্বটা এর মানে এলটা খুব ক্ষুদ্র বলাই হয়েছে আগে, এটা যদি হয় তখন আমরা এলটাকে বাদ দিয়ে দেবো। এলটাকে বাদ দিলে কি আসবে না, 2pr আসবে বাই K ইন্টু r⁴ আসবে। তাহলে একটা আর কেটে দিলে কি আসবে, 2p/kr³ আসবে, যদি আমরা r ইজ ভেরি ভেরি গ্রেটার দেন l হয় তখন, বা সেক্ষেত্রে। আচ্ছা, এরপরে আরো বিভিন্ন অংশগুলো রয়েছে। এরপরে আছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে পারবো, বা আমরা যে কোনো বিন্দু নির্ণয় করতে পারবো, সেগুলো আমরা পরের ভিডিওতে করব। সকলে এটা ভালো করে দেখবে, বা কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি শোনার জন্য সকলকে ধন্যবাদ জানাই।